আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন সিনিয়র সাংবাদিক জনাব মোস্তফা ফিরোজ। জনাব মোস্তফা ফিরোজ, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। জনাব মোস্তফা ফিরোজ, আপনি একটা জিনিস খেয়াল করেছেন যে হঠাৎ করে দেখলাম যে গতকালকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে গণভোটে সরকারি কর্মকর্তা কর্মচারীরা গণভোটে অংশ নেওয়ার ব্যাপারে বলতে পারবেন, কিন্তু হা অথবা না কোন দিকে ভোট দিবেন সে ব্যাপারে কিছু বলতে পারবেন না। এইটুকু বলে, কারণ তারা যেহেতু সরকারি কর্মকর্তা কর্মচারী, জনগণের অর্থে তারা লালিত হচ্ছেন, অতএব বলতে পারবেন না। কিন্তু পরে আবার উনি ব্যাখ্যা দিতে গেলেন যে উপদেষ্টারা নাকি পারবেন। উপদেষ্টারা পারুক, সমস্যা নাই, কিন্তু বিভিন্ন সরকারি অফিসে অলরেডি যে সমস্ত ব্যানার লাগানো হয়েছে সেগুলোর কি হবে? দেখেন, মানে এটা কি বলবো, এবার গণভোটের একটা 12টা বাজায় দিচ্ছে সরকার। গণভোটটা নর্মালি হয়ে যেতে পারত, কিন্তু সরকারের আচার আচরণে এমন আতঙ্কিত মনে হচ্ছে যে সংসদ নির্বাচনটা হচ্ছে ওই জামাত বিএনপি, ওখানে যে খুশি পারে আসুক, আর গণভোটে যদি না জয়যুক্ত হয় তাহলে বোধহয় আমার পতন ঘটবে। অদ্ভুত দুইটা নির্বাচন হচ্ছে, যেই নির্বাচনের সরকার ওই সংসদ নির্বাচনে তার খুব একটা মাথা ব্যথা নেই, তার মনে হচ্ছে ক্ষমতায় থাকা তার একমাত্র হলো যে গণভোটে। আমি জানি না কি মানে এর রহস্য আছে বা এর মধ্যে কি বিধিবিধান আছে যে গণভোটে যদি না জয়যুক্ত হয় তাতে সরকারের কি, আর হা জয়যুক্ত হলে তাতে সরকারের কি। আগে দেখেন এক সময় ওই ক্ষমতা বৈধতা না অবৈধতা জিয়াউর রহমান বা এরশাদ তারা আগে করছে, সেটা তাদের ক্ষমতায় থাকার বিষয়টা যুক্ত। এখানে তো তাদের ক্ষমতার কোনো বিষয় নেই। এখানে যে বিষয়গুলো, সেই বিষয়গুলো আবার রাজনৈতিক বিষয়। সেই বিষয়গুলো গণভোটের এই সিস্টেমটা না থাকলেও এটা হচ্ছে আপনার পার্লামেন্টে যখন হবে তখন প্রত্যেকটা দল তার কমিটমেন্ট অনুযায়ী সেগুলো বাস্তবায়নের চেষ্টা করবে। এখন কতগুলো করবে কতগুলো করবে না সেটা নিয়ে একটা বিতর্ক থাকতে পারে। 5 বছরে যদি 5টাও হয় সেটা আগায় গেলাম, তারপরে 5 বছরের আরো 5টা হলো, এইভাবেই হচ্ছে ধারাবাহিক। এটা পুরোটাই রাজনৈতিক বিষয়। কিন্তু দেখেন, পৃথিবীতে যারা মানে নির্বাচন জানে যে সরকার মানে যখন নাকি মেশিনারিজ গুলো যখন নাকি নির্বাচনের সময়কালে সবাই তখন তারা হয় সহায়ক ভূমিকা, অর্থাৎ তারা একটা নিরপেক্ষ থাকবে, জনগণ স্বাধীনভাবে ভোট দেবে। কিন্তু এখানে সরকারের পক্ষ থেকে বলতেছে যারা না ভোট দেবে তারা হচ্ছে স্বৈরাচারের দোষর, আর জামাতের পক্ষ বলতেছে যে না হলেও গোলামি আর হা হলো আজাদি। তাহলে আপনি দোষর আমি হওয়ার জন্য কেন না ভোট দেবো, আর আহ, গোলামি হওয়ার জন্য কেন আমি না ভোট দেবো? তাহলে এই না ভোটের বিধানটাই রাখছেন কেন? শুধু হাই হইতো তাহলে মানুষ বোঝা যেত যে এত ভাগ মানুষ শুধু হাতে ভোট দিচ্ছে। নাটা রাখলেন কেন? তাহলে ধরেন এখন দাড়ি পাল্লা হলেও জান্নাত, আর ওই ধানের শীষ হলো ওই দোজক, তাই কি? সেরকম হয়ে গেল না বিষয়টা? আপনি যদি যখনই নাকি একটাতে ট্যাগ দিচ্ছেন একটা নির্দিষ্ট ভোটের অবস্থানে, তখনই তো হয়ে যাচ্ছে যে তাহলে অন্যটা হলো খারাপ। আর এটা মানে বোঝা দরকার যে নির্বাচনে সরকার, নির্বাচন কমিশন, পুলিশ, প্রশাসন সবাই থাকে হচ্ছে তারা আয়োজকের ভূমিকা থাকবে, তা আয়োজকরা থাকবে নিরপেক্ষ। আজকে আমি দেখলাম স্বাধীন মালিকের বক্তব্য দেখলাম, নির্বাচন কমিশনের বক্তব্য দেখলাম, তুলির বক্তব্য দেখলাম, সবাই কিন্তু মনে করতেছে যে সরকারের এখানে নিরপেক্ষ থাকা উচিত। এখানে তার কোনো সরকারের যে কর্মচারীরা তারা তো আবার জনগণ, তারা নিশ্চয়ই কোনো না কোনো মানে দলের মানে মার্কায় ভোট দেবে, সেটা তো জনগণ হিসেবে দিবে। হ্যাঁ নাটাও তারা জনগণ হিসেবে দিবে। কিন্তু যখন ওই চেয়ারে বসে উপদেষ্টা, উপদেষ্টা কারা? তারা তো সরকারকে রিপ্রেজেন্ট করে। তো সরকারের কর্মচারীদেরকে যারা রিপ্রেজেন্ট করে, তো সরকারি তাদের ক্ষেত্রে হ্যাঁ ভোট তারা পক্ষে প্রচার চালাইতে পারবে। তাহলে তো তার নিচের যে অধস্তন যারা, তারা থাকবে আবার নিরপেক্ষ। মানে একটা মানে জগা খেচুড়ো মানে একটা অবস্থা। এটা মানে কোনো ব্যাখ্যায় আপনি মানে কোনো হিসাব মিলাইতে পারবেন না। এটা কেন আমার কাছে মনে হয় কি,
তারা মনে একটা আতঙ্কে ভুগতেছে, মনে হচ্ছে যে ওই যে একটা অদৃশ্য আহ, শক্তি বা ছায়া তাদেরকে মনে হয় তাড়া করতেছে। সেটা হচ্ছে যে 30-40% ভোট রিপ্রেজেন্ট করে যে শক্তি আওয়ামী লীগ, তারা তো মাঠে নেই, মানে প্রকাশ্যে নেই। এই যে অপ্রকাশ্য শক্তিকে সবাই ভয় পায়। যেমন এখন জামাতের বিষয়টা এখন সবাইকে আতঙ্কগ্রস্ত করছে, যে মনে হচ্ছে যে বিএনপির মধ্যে বোধহয় অর্ধেক লোকই বোধহয় গুপ্ত সুপ্ত এই জামাতের লোকজন, সরকারের মধ্যে মানে সবে ভয়টা ধরাই দিচ্ছে। মানে ট্রেনটা হচ্ছে খারাপ, গণতন্ত্র থাকবে, মুক্ত থাকবে। আমি আপনাকে চিনবো যে আপনি কোন দলের পক্ষ বা আপনি কোন মতাদর্শ, আপনি আমাকে চিনবেন। কিন্তু আপনি যখন মুখে শুনবেন আমার একটা, ভিতরে আর একটা, তখন তো আমাকে নিয়ে একটা কনফিউশন তৈরি হবে। তো এখন অবস্থা হচ্ছে, সরকারের অবস্থা হচ্ছে তারা মনে করতেছে ওই যে 30-40 ভাগ ভোট, ওরা যদি দলে দলে, ওরা অন্য কোনো ভোট না দিয়ে, যদি এটাতে না ভোট দিয়ে মনে করি সরকারের পতন ঘটাইতে হবে, তাহলে বোধহয় মানে আমার শেষ হয়ে যাবে। তো এই একটা আতঙ্কের থেকে তারা একদম মাঠে নামছে। তাদের মাথায় কিন্তু সংসদ নির্বাচন না, সংসদ নির্বাচনটা তারা ছেড়ে দিছে নির্বাচন কমিশনের উপর। আর তারা আহ, দায়িত্ব নিচ্ছে হচ্ছে হা না ভোটের পক্ষে। এই ধরনের বিভাজন, এই ধরনের তাদের সম্পৃক্ততা, এটা অপ্রত্যাশিত। এটা একেবারেই একটা দেশের যে একটা অস্বাভাবিক একটা পরিস্থিতি বিরাজ করতেছে, এটা এইগুলোর মধ্য দিয়ে সেটা কিন্তু বোঝানো যাচ্ছে। আরেকটা জিনিস আপনি দেখবেন যে নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, আমি দেখছি যেন মানে প্রার্থীদের মধ্যে এক ধরনের অসহিষ্ণুতা যেন দেখা যাচ্ছে। ঠিক আছে, কথার যুদ্ধ চলছে, চলুক, কিন্তু এই যে ডিম নিক্ষেপ, ময়লা পানি নিক্ষেপ, আবার সেটাকে কেন্দ্র করে ডিমের আঘাতে সারি সারি ব্যক্তিদের মাথায় ব্যান্ডেজ, হাতে ব্যান্ডেজ, এইগুলি কেমন নাটক চলছে? এটা কি খুব প্রয়োজনীয় ছিল? ব্যাপারটা কিন্তু আমার কাছে ক্লিয়ার মনে হচ্ছে না। এটাকে কেমন দেখছেন? আপনাকে দেখায় একটা দৃশ্য, দেখেন এই ক্যাথলিক ব্যান্ডেজ করছে। হ্যাঁ, এই যে মানে বলেন সকলে ব্যান্ডেজ আর ব্যান্ডেজ। এইগুলি কোনো কথা? ডিম এবং পানি নিক্ষেপে কেউ কি আহত হয় কোনোদিন? কোনোদিনও হয় না। না, কিন্তু আপনি একটা, একটা ছবি দেখছেন দিল জি, ভাই, একটা ছবি দেখছেন, একটা ছেলের মাথার মধ্যে ক্যাপ লাগানো, ক্যাপের উপরে ব্যান্ডেজ লাগানো হয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, রাইট, এক্স্যাক্টলি। মানে এটা, এই যে দেখেন, এই যে এই ছেলেটা দেখেন, হম। দেখেন একটু আগে সে কি বলছে, আর একটু পরে তার মাথায় ব্যান্ডেজ। দেখেন মানে এরা কি মানুষকে পাগল ছাগল মনে করে? দেখেন দেখেন। হ্যাঁ, 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 একটু আগে সে একদম সুস্থ। মানে কি বলবেন আর কি, এগুলি খুবই খারাপ ট্রেন্ড। আপনি দেখেন, আমি সত্যি কথা বলতে কি, এই প্রজন্মের পরে তো মানে আমাদের একটা ভরসা ছিল, আমরাও একটা মানে মুক্তি পাইতে চাচ্ছিলাম যে একটা তৃতীয় একটা স্রোত হবে, তরুণরা প্রতিনিধিত্ব করছে। কারণ আওয়ামী লীগ, বিএনপি, জামাত এগুলি দেখতে দেখতে তো আমাদের একেবারে হয়ে গেছে। মানে আমরা একটা নতুনত্ব দেখতে চাচ্ছিলাম। এখন দেখা যাচ্ছে পুরনোরা নতুনত্ব ধারণ করে করছেন। তারেক রহমানের যেভাবে কন্ট্যাক্ট করতেছে, জনসভাগুলো যেভাবে কথা বলতেছে, আমি তো এইটা চাচ্ছিলাম। চট্টগ্রামে যে দেখেন, সে পোলো গ্রাউন্ডের এতে যে প্রথমে যে আগে তরুণদের সকালবেলায় আগে তাদের সাথে মিট করছে, হ্যাঁ, এইটা তো তাদের করার কথা। তরুণদের মধ্যে বেশি বেশি যাবে তারা, তো তারা যাচ্ছে পাবলিকের মধ্যে যে এক ধরনের উস্কানি। আপনি এতগুলো আসনে নির্বাচন হচ্ছে, ঢাকা 8-এ এই উত্তেজনা তৈরি করার অর্থটা কি? আপনি কাউকে যখন চাঁদাবাজ বলতেছেন, আপনি নির্দিষ্ট ভাবে বলেন যে অমুক চাঁদাবাজ, যে অভিযোগ আছে এবং তারে, এবং আপনি এটা বললে হবে না, এই প্রচার চালালে নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন। আপনি এটা সুনির্দিষ্ট ভাবে আইন শৃঙ্খলা কর্তৃপক্ষ বা নির্বাচন কমিশনে আপনি অভিযোগ করবেন। আপনি কি এমন ঘটনা ঘটলো যে আপনি হঠাৎ করে এই করতেছেন? তাহলে শুধু ঢাকা 8-এ কেন, তাহলে আপনি সারা বাংলাদেশে, ঢাকা শহরে আরো অন্যান্য আসনে, সব আসনে নেমে পড়েন। মানে আপনি কি বোঝাতে চাচ্ছেন? কোন কোন প্রার্থীকে টার্গেট করে এইভাবে মানে প্রবাদ দিয়ে, যেটা প্রমাণ ছাড়া, আপনি, এটা তো ঠিক না।
এই উত্তেজনা ছড়ানোর পর তারপরে আবার এখন প্রতিরোধের সম্মুখীন হচ্ছে বিভিন্ন জায়গায় জায়গায়। দেখলাম মহিলারা বলতেছে যে কারে সন্ত্রাসবাদ বললেন, সেগুলো তো আমাদের পাশে দাঁড়াইছে। এরকম অনেকগুলো আমি দেখতেছি। তার মধ্যে দেখলাম ডিমে আহত হয় কেউ, তো অদ্ভুত ব্যাপার। পানি ডিম ছোড়াটা, এটা আপনি কেজরিওয়ালটা থাপ্পড় পর্যন্ত মারছে, জুতা পর্যন্ত মারছে, এগুলো তো আহ, মানে ঘটছে। ডিমটা তো একটা মানে খুবই কমন, অনেক পুরনো একটা কালচার। এটা দিয়ে মামলা মোকদ্দমা হয়, বা এটা দিয়ে আহত হয়ে ওইভাবে ব্যান্ডেজ বেঁধে সংবাদ সম্মেলন করে মানে একেবারে মির্জা আব্বাসকে চাঁদাবাজ বলে এবং তার বিরুদ্ধে আহ, এইভাবে বক্তব্যগুলো প্লেস করতেছে। এতে হয় কি, সময়টা ক্ষেপণ হচ্ছে। দেখেন জামাত ইসলাম কিন্তু তার মতন করে প্রচার চালাচ্ছে, তারাও তাদের কি করবে, দুর্নীতিমুক্ত সমাজ বা অন্যান্য যে সমস্ত কর্মসূচিগুলি তারা কিন্তু বলে যাচ্ছে, বিএনপি বলতেছে। কিন্তু এনসিপির মানে কোনো ফুসরত আছে? সারাক্ষণ আছে, কিন্তু তারা এই ঝগড়া বাঁধানোর তালে পায়ে পা দিয়ে। তাহলে আচ্ছা, তরুণদের কাছ থেকে তো একটা কথা আপনি আমাকে বলেন, যে এই নাহিদ ইসলাম এনসিপি যিনি প্রধান, তিনি এর সঙ্গে তারেক রহমানকেও দায়ী করলেন কিভাবে? মানে ওই এটা তো বললাম তো, মানে জামাত তো নানান ফ্রন্টে খেলাধুলা করে। জামাতের মূল যেটা, তারা একটা ইয়ে রাখে আর তাদের অন্য অন্যদেরকে লেলাই দেয়। তো এখন এনসিপি কে যেভাবে ব্যবহার করতেছে, তারা যেভাবে তারেক রহমানের মুখোমুখি মানে করাচ্ছে, তারা ভাবতেছে যে আগে তারা শেখ হাসিনার মুখোমুখি হয়ে শেখ হাসিনার পতন ঘটায় দিচ্ছে, এখন বোধহয় তারেক রহমানের মুখোমুখি করায় তারেক রহমানের পতন ঘটায় দেবে। তো তারেক রহমান তো এখন ক্ষমতায় নেই, তো এখন পতন ঘটাচ্ছে কি ভাবে, তারেক রহমানের ক্যারিশমাটিক যে এগুলো আছে, চেহারাগুলি আছে, বা তার একটা মানে অন্য ধারার ওই ধারাটাকে ক্ষতিগ্রস্ত করার জন্য তাকে যুক্ত করতেছে টেনে এনে এনে। তারেক রহমান তো দূরের কথা, মির্জা আব্বাসও তো মুখোমুখি নেই, কিন্তু তাকেও টেনে এনে যে তুই আমার সাথে বিরোধ কর, তুই আমার সাথে লড়াই কর, এরকম একটা ভাব। এটা খুব নেগেটিভ প্রচার দিয়ে সামনে এগুলো দরকার ছিল না। তাদের মনে রাখার দরকার তারা কিন্তু একটা ঐতিহ্যের অংশ। বাংলাদেশের ইতিহাস যতদিন থাকবে, এই তরুণদের নেতৃত্বে অভ্যুত্থানের ইতিহাসটা থাকবে। যারা এত বড় একটা বড় অভ্যুত্থানের সাক্ষী বা ইতিহাস, তাদের 1-1.5 বছরের মাথায় এসে এখন যে ধারাটা, যে ধারায় তারা রাজনীতিটা করছে, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করছে, চরিত্র হনন করে উস্কানি দিয়ে যেভাবে প্রচার প্রচারণা চালাচ্ছে, আমি খুবই হতাশ। আমি একমাত্র তাসলিম যারা, তার যে ক্যাম্পেইনের মানে চরিত্র, যেভাবে সে মানে ঘুরে বেড়াচ্ছে, যেভাবে কথা বলছে, আমি তাকে ছাড়া আমি আর দ্বিতীয় কোনো প্রার্থী পাচ্ছি না। কিন্তু এটা তো তরুণদের প্রত্যেকটা প্রার্থীরই তো এই একটা ভিন্ন মাত্রায়, যে তারা কথা বলছে, নামছে, বলছে, তাদের মধ্যে একটা স্বপ্ন খোঁজার চেষ্টা করছে, কিন্তু কি বলতেছে, এই চাঁদাবাজ দুর্নীতিবাজ এর উৎখাত করবো, ওকে এ 12 তারিখের পরে খবর হয়ে যাবে। এই যে উস্কানিমূলক কথাবার্তা, এটা তো আমরা শুনি বিএনপির মুখে, আওয়ামী লীগের মুখে, বা জামাতের মুখে কখনো কখনো। এটা তো তাদের মুখ দিয়ে তো আমরা এটা শুনতে চাই না। আমরা যেটা শুনতে চাই সে কথা তো তারা বলতেছে না। এটা হলো দুর্ভাগ্য। এইটা কি দেখেন, ওই যে বলা হচ্ছে না, আপনি মনে বলছিলেন নাকি যে এটা পুরোপুরি মানে জামাত বিএনপির সঙ্গে আরো কিছুদিন ক্ষমতায় থাকলে বলে তো যে বিএনপি কে গিলে খাইতো। এখন রাইট। আর এনসিপি তো ছোট, এরা মানে খুব দ্রুত হজম করে ফেলছে তাদেরকে। এখন এরা হজম হওয়ার পর এদেরকে এখন এই যে বিভিন্ন ভাবে বদ হজম করাচ্ছে, তাদেরকে দিয়ে বমি করাচ্ছে। হ্যাঁ, এগুলি খারাপ, এগুলি মানে হতাশার যোগায়। এগুলি দেখে খুব মানে উৎসাহিত হচ্ছি না বা কনভিন্স হচ্ছি না। না আরে বাবা রে, পাটোয়ারি যে একটা বিশাল কাজে প্রজেক্ট হাতে নিচ্ছে, চাঁদাবাজ মানে চাঁদাবাজি বন্ধ করে দেবে, চলো আমরা ঢাকাবাসী আমরা দলে দলে এনসিপির পিছনে, নাসিরুদ্দিন পাটোয়ারির পিছনে লড়াই। এইরকম কিন্তু জাগরণ তৈরি হচ্ছে না। জাগরণ তৈরি হলে তার ওই সে যখন হাঁটতো তখন বোঝা যেত যে তার পিছনে 2, 3, 4, 5 হাজার মানুষ হাঁটতেছে। সেই হাঁটা কিন্তু আমরা দেখছি না। যা হাঁটতেছে তার মধ্যে অর্ধেকের বেশি হচ্ছে জামাতের কর্মী, কারণ ওই অঞ্চলে তো জামাতের কোনো প্রার্থী নেই, তো জামাতেরই একটা আহ, অংশ। এবং বলা যায় কি পুরোটাই হয়তো জামাতের। আমি ওই যে ইউরোপিয়ান ইউনিয়নের পর্যবেক্ষকদের সঙ্গে ইংরেজিতে কনভারসেশনে যে তরুণটা হেল্প করতেছে, আমার কাছে কেন জানি মনে হচ্ছে সে একটা জামাতের শিক্ষিত তরুণ,
যে নাসিরুদ্দিন পাটোয়ারির ইংরেজি এটা ঠিকভাবে বলতে পারতেছে না বলে সে এটাকে সাপোর্ট করতেছে। তো আমি 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 জানি না এখন কোন কে এনসিপি কে জামাত, আমি তো মিলেমিশে গেছে। তো যাই হোক, এটা মানে ভালো কোনো দৃষ্টান্ত হচ্ছে না, একটু বলা যায়। যে অনেকে না এখনো সন্দেহ করছেন, আমি বুঝলাম না কারণটা কি। এখনো তারা বলছেন যে নির্বাচন শেষ পর্যন্ত হবে কিনা এটা নিয়ে সন্দেহ। আমার সঙ্গে একজনের কথা হচ্ছিল, তিনি আমাকে বলছেন যে 11 তারিখেও তো কিছু ঘটতে পারে। তো এটা কি, আপনি কি এই ধরনের কোনো আশঙ্কা আসলে দেখেন নির্বাচন নিয়ে? দেখেন, এই খুব সেন্সিটিভ বিষয়, সবার মধ্যেই একটা শঙ্কা। যখন নাকি জয় পরাজয় ব্যাপারটা অনেকে নিশ্চিত হবে যে আমি আর পারবো না, তখন হয়তো তারা এমন একটা কিছু ঘটনা ঘটাবে, তাদের নির্বাচন ভণ্ডুর হয়ে যাবে। ওসমান হাদিকে নিয়ে যে ঘটনা ঘটছিল, মনে হচ্ছিল যেন নির্বাচন বোধহয় হবে না। তো এইরকম আর একটা দুইটা ওসমান হাদির ঘটনা যদি ঘটে যায় এবং যদি দুই পক্ষ সংঘাতে লিপ্ত হয়, জামাত এবং বিএনপি, তাহলে তো নির্বাচন হবে না। নির্বাচন কাদেরকে নিয়ে হবে? যে মূল প্লেয়ার দুইজন, তাদের মধ্যে যদি মানে সংঘাতের অবস্থা তৈরি হয়, তাহলে তো নির্বাচন গন্ডগোল হইতেই পারে। ফলে মানুষের মধ্যে শঙ্কা আছে। এবং প্রতিদিন কিন্তু এখন যদি ডিম নিয়ে যদি আপনি এই পরিমাণ অ্যাগ্রেসিভ মুডে চলে যান, তাহলে ডিমের বদলে যখন কি ওখানে ককটেল হবে, বোমা হবে, তখন ওই পরিস্থিতিতে কোথায় যে দাঁড়াবে, বুঝতে পারছেন তো? আচ্ছা, আমি আলোচনা শেষ করি। শেষ করার আগে আমি একটা একটা পয়েন্ট, শুরুতে যেটা নিয়ে আলোচনা করছিলাম, যে গণভোট, সরকারের ভূমিকা, প্রশাসনের ভূমিকা এবং সবশেষ নির্বাচন কমিশনের ভূমিকা। আপনার কি মনে হয় যে নির্বাচন কমিশন যদি বলতে পারত, মানে সে কি উপদেষ্টাদেরকে কাজটা ঠিক হচ্ছে না এই কথা বলতে, যে তারা কি একটু দ্বিধা করছে, তারা কি বলতে পারছে না, নাকি তারা বললে কি তাদের অবস্থানটা আরো দৃঢ় হতো, নাকি তারা কি সুযোগটা হারালো? আপনার কাছে কি মনে হয়? আমার কাছে মনে হচ্ছে তাই। কারণ সরকারি কর্মচারীদের ক্ষেত্রে যদি তারা বলতে পারে যে এটা তারা পক্ষে বিপক্ষে প্রচার চালাতে পারে না, তাহলে উপদেষ্টারা না কেন? কারণ উপদেষ্টারা তো সরকারকেই রিপ্রেজেন্ট করে, তাই না? তারা বড় কর্তা আর হুম, এরা হচ্ছে ছোট কর্তা। তো এটা হুম, হুম। আমার মনে হচ্ছে যে নির্বাচন কমিশন বোধহয় একটু দ্বিধাগ্রস্ত। আহ, আহ, বিরোধে হয়তো সরকারের সাথে যেতে চায় না বলে তারা বলছে না। কিন্তু আমার মনে হয় যে এটা নির্বাচন কমিশনই এখন মূল অথরিটি। তাদের সেই গার্ডস পার্টসটা এখনই দেখানো উচিত, পরিষ্কার ভাবে বলা উচিত সরকারকে যে আপনারা এটা করতে পারবেন, এটা করতে পারবেন না। এই ব্যাপারে কোনো রকম দ্বিধা করা উচিত না। জি, তাহলে নির্বাচন কমিশন তার মেরুদণ্ড প্রদর্শনের একটা সুযোগ তারা হারালো আর কি, আমার যেটা মনে হয়। প্রিয় দর্শক, আপনারা শুনলেন একজন মুস্তফা ফিরোজের বিশ্লেষণ। আশা করি আপনাদের ভালো লেগেছে। আগামীতে আবার কথা হবে। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।